সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও কথা সাহিত্যিক শাহ আলম সাজু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, সম্প্রতি আপনার লেখা ৬০তম উপন্যাস আমার হৃদয়ে তুমি শিরোনামে প্রকাশিত হয়েছে। সো কেমন ছিল এবং কেমন লাগছে এখন অনুভূতি? এই বইটি আমার লেখক ক্যারিয়ারের ৬০তম উপন্যাস আমার হৃদয়ে তুমি। নভেম্বরের ১০ তারিখ আইমান প্রকাশন বাংলা বাজার থেকে এই বইটি প্রকাশ হয়। আসলে প্রকাশকের সঙ্গে প্রকাশক নতুন, এই আইমান প্রকাশনের যিনি প্রকাশক বাবুল সাহেব, তো তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। বাংলা বাজারে আমাদের একাধিক মিটিং হয়, তো সেখানেই একটি রোমান্টিক উপন্যাস আমার কাছে চান। আমাদের একটা ডেট আমরা চূড়ান্ত করি যে নভেম্বরের ১০ তারিখ আমরা বইটি পাঠকের হাতে তুলে দেব। সেভাবে বইটি চলে আসে আমার হৃদয়ে তুমি। তো আসার পরে যাচ্ছে, অনলাইনে যাচ্ছে এবং বাংলা বাজার থেকেও যাচ্ছে, এবং রোমান্টিক উপন্যাসের প্রতি পাঠকের একটা অন্যরকম একটু চাহিদা আছে, ইয়াংদের প্রতি বা টিনেজ যারা বা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। আচ্ছা, সেখান থেকে সাড়া কেমন পাচ্ছেন? না, ওই যে বললাম যে ধীরে ধীরে যাচ্ছে। আসলে একটি বই পাঠকের কাছে যাওয়ার জন্য যে পরিমাণ প্রচারণা দরকার, সেটি আসলে লেখকরা পান না, কোনো লেখকই পান না। সেই কালচারটা বাংলাদেশে আসলে নাই। তো আমরা করছি, প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি, পাঠক জানছে। বিশেষ করে রকমারি একটি বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, রকমারি থেকে অনলাইনে অনেকেই নিচ্ছেন, এবং এটি খুব সহজ করে দিয়েছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ বইটি অনলাইনে কিনতে চান, তাহলে এই আমার হৃদয়ে তুমি এটি কিনতে পারবেন রকমারি থেকে। এছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে অনলাইনে বই বিক্রি করেন, সেখানেও বইটি পাচ্ছে। আচ্ছা, বেশ। আপনার একটি খুব বিখ্যাত একটি সিরিজ রয়েছে চার গোয়েন্দা, সেটার আসলে বেশ পাঠক জনপ্রিয়তা পেয়েছে, পাঠকরা এটা খুব পছন্দ করছেন। সেইটার কি নতুন কোনো সিরিজ আসছে কিনা বা কি অনুভূতি আসলে? চার গোয়েন্দা সিরিজ আমি বেশ কয়েক বছর ধরে লিখছি। বাংলা বাজারের অনন্য থেকে বইটি প্রকাশিত হচ্ছে। এই বইটির আসলে দুটো সিরিজ। প্রথমটির নাম হচ্ছে আপনার চার গোয়েন্দা মহাবিপদে, দ্বিতীয় সিরিজটির নাম হচ্ছে চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে। বেশ বড় ক্যানভাসের বই, এবং এখন যদি বলি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বইমেলা হচ্ছে, সেটি হচ্ছে বিভাগীয় বইমেলা। আপনার কয়েকদিন আগে রাজশাহীতে হয়ে গেল, রংপুরে হয়ে গেল, এবং কুমিল্লায় সেটি চলমান আছে। এরপরে হবে ময়মনসিংহ শহরে বিভাগীয় বইমেলা। এই সব জায়গায় এই চার গোয়েন্দা বেশ ভালোভাবে যাচ্ছে, এবং আমি অবাক হয়েছি যে রাজশাহীতে বেশ ভালোভাবে এটি পাঠকরা নিয়েছে। আর এর তৃতীয় সিরিজ চার গোয়েন্দা ভয়ঙ্কর বিপদে আগামী বইমেলায় আসছে। আচ্ছা, বেশ, খুব ভালো। দর্শক আসলে যারা পাঠক রয়েছেন তারা অনেক খুশি হবেন। একটু জানতে চাই, আপনার ছোটবেলা কোথায় কেটেছে, জন্ম কোথায় হয়েছে, কোন স্কুলে কলেজে পড়ছেন? আমি একেবারে গ্রামের মানুষ। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর আমার গ্রাম। আমাদের আসলে পাশাপাশি তিনটি গ্রাম। কুতুবপুর আমার গ্রাম হলেও শ্রীপুর পাড়া বলে আমার যে পাড়াটি, তো বড়চনা, কুতুবপুর এবং শ্রীপুর, এই তিনটি গ্রাম পাশাপাশি। সেখানে আমার শৈশব, কৈশোর এবং কলেজ পর্যন্ত কেটেছে। আমি যদি বলি যে আমার প্রাইমারি স্কুলের নাম শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ি থেকে হেঁটে গেলে 5 মিনিট। আর আমার হাই স্কুলের নাম হচ্ছে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয়, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, এবং সেইখানে আমি স্কুল জীবনে হোস্টেলে থাকতাম। তারপরে আমাদের সখীপুর মুজিব কলেজ, তারপরে আমি ঢাকায় চলে আসি। তো আমার ছেলেবেলা এবং ছেলেবেলার পরের যে কৈশোর শেষ হওয়ার পরের যে অল্প সময়টুকু, সেটি গ্রামে কাটে, একেবারে গ্রামীণ পরিবেশে, মুক্ত পরিবেশে। সেখানে আপনার যে বেড়ে ওঠা এবং সেখানে কিশোর উপন্যাস লেখার পেছনে কতটুকু সহায়ক হয়েছে? অনেক। আমি মনে করি যে একজন লেখকের জীবনে যত তিনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন, তত তার লেখার হাত শক্তিশালী হবে, এটি আমার বিশ্বাস। অনেকে এটি মনে করেন। সেই ক্ষেত্রে আমি বড়দের পাশাপাশি কিশোরদের জন্য লিখি। তো যখন আমি কিশোর উপন্যাস লিখি, আমি যে চরিত্রগুলোকে কল্পনা করি যে আমার গ্রাম চলে আসে, আমার স্কুল জীবন, বিশেষ করে আমি যখন হাই স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ, সেই সময়ে আমার মা আমাকে একটি সাইকেল কিনে দেন। সেই টাঙ্গাইল শহর থেকে আমার জন্য সাইকেল কেনা হয়। সেই যে সাইকেল নিয়ে ধরেন স্কুলে যাওয়া আসা করা, বা আমাদের বড়চনা গ্রামে বাজারে যাওয়া আসা করা, কিংবা পাশের গ্রাম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল জামান, শামসুজ্জামান, আমরা একসঙ্গে হোস্টেলে থাকতাম। তাদের বাড়িতে ফুলমালির চালা, সেখানে আপনার চলে যেতাম আপনার সাইকেল নিয়ে অনেক দূরে। আমাদের উপজেলা শহর সখীপুর উপজেলা সদরে, সেখানে সাইকেল নিয়ে সিনেমা দেখতে যাওয়া। কাজে ওই যে জীবনটা আমি যাপন করে এসেছি, যে জীবনটা আমি ফেলে এসেছি আমার ছেলেবেলা, আমি যখন কিশোর উপন্যাস লিখি, সেটি আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করে বা আমার জন্য সহায়ক হয়।
আচ্ছা, আগামী বইমেলা নিয়ে কি পরিকল্পনা রয়েছে, কি চিন্তা ভাবনা করছেন? আমি সবসময় একটি কথাই বলি যে লেখালেখি ছাড়া আমার কোনো স্বপ্ন নেই, কোনো পরিকল্পনা নেই। যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, শুধু লিখেই যেতে চাই, এর বাইরে কোনো স্বপ্ন নেই। সেই দিক থেকে আমি নিয়ম করে লিখি যে সারা বছর আমাকে লিখতে হবে। তো আগামী বইমেলার জন্য গোয়েন্দা রানা নামে একটি বই, কিশোর উপন্যাস লেখা শেষ করেছি। এটি একেবারেই গোয়েন্দা উপন্যাস, অনিন্দ্য প্রকাশ থেকে এটি প্রকাশ হবে। আর ওই যে বললাম যে চার গোয়েন্দা সিরিজের একটি বই, এটি এটি প্রকাশনী থেকে আসবে। এছাড়া আরও কিছু বই লেখা চলছে। আচ্ছা, বেশ কিছু পরিকল্পনা আছে, দেখা যাক বইমেলা যদি সময় মতো হয় আর কি, আমরা আশা করছি যে সময় মতো হবে। আচ্ছা, ছোটবেলার কথা বলছিলেন, ছোটবেলায় কতটা দুরন্তর ছিলেন? অনেক দুরন্ত ছিলাম আসলে, বলে শেষ করা যাবে না। এখনকার যে নতুন প্রজন্ম বা আমার সন্তানদের কথা যদি বলি, তারা সেই জীবন কখনো পাবে না। তো এতটাই দুরন্ত ছিলাম, ওই যে বললাম যে সাইকেল নিয়ে সেই বাড়ি থেকে কোথায়, আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, আমাদের গ্রাম থেকে, সেই বড়চনা কুতুবপুর থেকে কয়েক কিলোমিটার দূরে সাগরদিঘি নামে একটি বিখ্যাত গ্রাম আছে, সেখানে একটি দিঘি আছে সাগরদিঘি। সেখানে আমাদের ছেলেবেলায় সেখানে আপনার মেলা হতো, মানে গ্রামীণ ভাষায় বলে যে সিট বসতো, সেখানে সাইকেল নিয়ে চলে যেতাম। তারপরে ধরেন আমাদের গ্রাম থেকে সেই সখীপুর সদরে আপনার, এখন সেই সিনেমা হলগুলো নেই, রেনাজ সিনেমা হল, ভাই ভাই সিনেমা হল, সেখানে সাইকেল নিয়ে চলে আসতাম। এই যে দূর দূরান্তে ধরেন, সেটা দুরন্ত না হলে আসলে সম্ভব হতো না। রাইট। আচ্ছা, পাঠক কি মনে হয় যে এখন কি পাঠক আসলে কমেছে নাকি বেড়েছে? পাঠক আসলে উত্থান পতনের মতো, আসলে কমে এবং বাড়ে। আমরা যেটা দেখি যে গত এক বছরে রেকর্ড পরিমাণ পাঠক কমেছে, কিন্তু করোনার সময় যদি বলি, কোভিডকালীন সময়ে রেকর্ড পরিমাণ পাঠক বেড়েছিল, কিন্তু সেটা গত এক বছরে কমেছে। এবং বাংলা বাজারে যেহেতু আমি নিয়মিত যাতায়াত করি, সেখানে যারা প্রকাশক আছেন তাদের সবারই আসলে যে মানসিকতা, যে মন, তারা বারবার একই কথা বলেন যে গত এক বছর ধরে তারা পাঠক পাচ্ছেন না, কমে গেছে। এই যে একটা সংকট যে প্রকাশনা শিল্পে, এবং অনেক প্রকাশক বই প্রকাশনা কমিয়ে দিচ্ছেন আগামী বইমেলার জন্য, কাজেই সেই দিক থেকে মনে হয় যে পাঠক কমেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখেছি আপনার প্রত্যেকটা বইয়েরই কিন্তু মোড়ক কাভারটা খুব ভালো হয় এবং খুব সুন্দর করে আপনি ডিজাইনগুলো খুব সূক্ষ্মভাবে করেছেন। এর পেছনে কারণটা কি? মানে আমরা তো জানি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, বাট তারপর অনেক সময় দর্শনার্থী ম্যাটার করে, আমরা বইটা হাতে নেওয়ার একটু দেখি যে বইটা দেখতে কেমন। সো সেক্ষেত্রে আসলে কোন কোন দিক আপনি খেয়াল রাখেন বেশি করে? না, প্রচ্ছদ আসলে যিনি করেন, প্রচ্ছদ শিল্পী, পুরো ক্রেডিট আসলে তার, কৃতিত্ব ওনার। আমরা শুধু থিমটা দিয়েছি যে বইয়ের এই বিষয়বস্তু, বাকিটুকু আসলে আমাদের কিছু করার থাকে না, ওনার পূর্ণ স্বাধীনতা থাকে। যেমন আমার বেশিরভাগ বইয়ের প্রচ্ছদ করেছেন বাংলাদেশের খুব বিখ্যাত শিল্পী ধ্রুবেশ। তো ধ্রুবেশ দাদা উনি যেটা করেন যে ওনার পূর্ণ স্বাধীনতা, প্রত্যেকটা শিল্পী। তো সেই ক্ষেত্রে হয় যেটা, যে আমি দেখেছি যে অনেক বইয়ের প্রচ্ছদ আসলে ভালো হয়ে যায়। যেমন এই যে আমার হৃদয়ে তুমি, যে বইটি ফারিহা তাবাচ্ছুম উনি প্রচ্ছদটি করেছেন, এটি আমার খুব ভালো লাগছে। আমার যারা পাঠক বা আমার যারা কাছের মানুষ, তারা বলেছেন আমার যে চার গোয়েন্দা সিরিজের যে প্রচ্ছদগুলো, সেই প্রচ্ছদগুলো আমাকে খুবই আকৃষ্ট করেছে, পাঠকদের করেছে, এবং যারাই দেখেন তারা বলেন যে না। তো এটি আসলে আমাদের কোনো হাত থাকে না, একেবারেই শিল্পীর পূর্ণ স্বাধীনতা থাকে, তিনিই কাজটি করেন। আচ্ছা, আপনি বলছিলেন যে করোনাকালীন সময়ে পাঠক বেড়েছিল, এখন আবার কিছুটা কমেছে, আবার মানে উত্থান পতনের মধ্যে আছে। কি মনে হয় নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতাটা আমরা দেখেছি যে আছে, তারা পড়ছে, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে এখন অনলাইনেই আসলে সবাই পিডিএফ পড়ে বেশি অভ্যস্ত, বা সেটা একটু ক্যারি করে বেশি। এবং অনলাইনে আরেকটি বিষয় যেটা আছে যে সকল লেখকেরই কিন্তু একটা স্বাধীনতা আছে, তারা কিন্তু পোস্ট করতে পারছেন, তারা যে কোনো পেজে তাদের লেখাগুলো, তাদের মতামতগুলো তারা উপস্থাপন করতে পারছেন। তো এই ব্যাপারগুলো সর্বক্ষেত্রে আপনার কেমন লাগছে? না, এটি আসলে পাঠক কিভাবে পড়বেন, তিনি কি আসলে অনলাইনে পড়বেন, নাকি আপনার একদম যে বইয়ের যে একটি গ্রান, হ্যাঁ, সেটিতে পড়বেন। তো অনলাইনে পাঠক হওয়াতে আমাদের অসুবিধা নেই, আমাদের সুবিধা হয়েছে যে না, কিছু পাঠক অনলাইনে পড়ছেন, কিন্তু তরতাজা বইয়ের যে আনন্দ, বইটা পড়ার যে আনন্দ, আপনি হাতে নিয়ে পড়বেন, টেবিলে বা চেয়ারে বসে পড়বেন, কিংবা শুয়ে বসে বইটা পড়বেন, ওই আনন্দটা চিরকালীন, এটা থাকবেই, এটা যেখানে আছেন সেখানে থাকবেই। আর পাঠকের কথা যেটা বললাম, যে এই যে বিভিন্ন আমাদের, আমি তো আসলে ছুটির দিনগুলোতে ঢাকা শহরের বিভিন্ন বইয়ের দোকানগুলোতে আসলে ঘুরে বেড়াই, সেখানে দেখি যে না, কিছু মানুষ তো বই পড়েন, তা না হলে এই যে এত সংখ্যক বই বের হয়, এত মানুষ লাখ লাখ টাকা লগ্নি করেন, প্রকাশকরা বের হন, সেটা পড়েন, কিন্তু কখনো হয়তো কম, কখনো বেশি। যেমন বইমেলাকে কেন্দ্রিক তখন তো প্রচুর বই বিক্রি হয়, হ্যাঁ, অনলাইনে বই বিক্রি হয়। তো আমরা আশাবাদী যে না,
পাঠকরা। কিন্তু আমি যদি একজন অভিভাবক হিসেবে বলি যে আমার সন্তানদের হাতে তো আমাকে বই তুলে দিতে হবে। প্রতিটি মানুষ যদি তার নতুন প্রজন্ম এবং নতুন জেনারেশন যারা তাদের হাতে বই তুলে দেয়, তাহলে দেখবেন যে আসলে অন্যরকম একটি সুন্দর কিছু বা ইতিবাচক সবকিছু তাকে মানে আচ্ছা। গ্রাস করবে। লেখালেখির ভালো লাগা থেকে কি সাংবাদিকতার পেশাতে আসা কিনা? আসলে আমি লেখক হতেই এই ঢাকা শহরে এসেছিলাম, যেটা আমি বারবার বলি, সবসময় বলি যে গ্রাম থেকে, সেই কুতুবপুর গ্রাম থেকে ঢাকায় এসেছিলাম লেখক হতে। তো লিখতে লিখতে এক সময় ধরেন এই পত্রিকায় আমি সাংবাদিকতায় চলে যাই। সাংবাদিকতার এখন ধরনটা কিছুটা অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিকটাই বেশি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনাদের সময়ের কথা যদি একটু স্মৃতিচারণ করেন, যে সময়টাতে পড়তে হতো অনেক, জানতে হতো অনেক, অনেক নলেজ গ্যাদার করে তারপর একটা তথ্য বা একটা লেখা লিখতে হতো। সো এই বিষয়টা এই প্রজন্ম কতটা মিস করে বা আসলে পাচ্ছে কিনা, বা ওদের মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে কিনা? না, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি মনে করি যে এটি যার যার দায়িত্ব, যে আমি একজন মানুষের সাক্ষাৎকার নেব বা তার কাছে যাব, সেটি জানার আগ্রহ আমাকে থাকতে হবে। আমার ক্ষেত্রে যদি বলি যে আমার প্রবল আগ্রহ জানার জন্য, একজন মানুষ তিনি গায়ক হন বা অভিনেতা হন, তিনি সুবিজের যে সেক্টরে কাজ করেন, যেহেতু আমি বললাম যে 20 বছরের অধিক কাল আমি এখানে আছি, তো অনেক সম্পর্কে আমার তাদের সম্পর্কে জানা আছে। কিন্তু আমি নতুন করে যখন তার কাছে যাব বা ইন্টারভিউ করব, আমি আরও তার সম্পর্কে জেনে যাই। এটি আমার জানার আগ্রহ, যে আমি পড়ে যাই বা জেনে যাই। কেউ কেউ আছেন যে না, সেটি করেন না, সেটি তার দুর্বলতা কিংবা ব্যর্থতা। কিন্তু আমি মনে করি না, প্রত্যেককে, যারা আমরা গণমাধ্যমে কাজ করি, অনলাইন পোর্টাল হোক বা নিউজ প্রিন্টে হোক বা যেখানেই হোক, আপনি যার কাছে যাবেন তার সম্পর্কে প্রচুর মানে জেনে যাবেন আর কি। এটি আপনার নিজেকেই সমৃদ্ধ করবে, অন্যকে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার প্রতি শুভেচ্ছা এবং এটিএন বাংলার প্রতি আমার কৃতজ্ঞতা। সবাইকে বলবো, বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। জি, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।